নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল স্নান বান করে আমি পুজোর ঘরে চলে এসেছি, কারণ আজ ছিল অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া আমার কাছে কিন্তু খুব স্পেশাল। কেন জানেন? কারণ আপনারা তো সবাই জানেন আমি রাম ঠাকুরের দীক্ষিত। আর এই রাম ঠাকুরের জীবনের সাথে অক্ষয় তৃতীয়ার বিশেষ সম্পর্ক রয়েছে। কেন জানেন? কারণ এই তিথিতে তিনি পরলোকে যাত্রা করেন। 1949 সালের 1 মে 90 বছর বয়সে এই অক্ষয় তৃতীয়ার দিনে রাম ঠাকুর পরলোকে গমন করেছিলেন। আর এই দিনে আমার মাকে তো সবসময় দেখতাম ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে সিন্নি করে সুন্দর করে পুজো করত। তাই এবছর মাও ফোন করে বলল, তুই একটু সিন্নি বানিয়ে ঠাকুরের কাছে দে, তুই তো রাম ঠাকুরের ফটো বসিয়েছিস, তাহলে একটু সিন্নি বানিয়ে দে। আমি বললাম হ্যাঁ, দিতেই তো পারি। আর সেই মতে সকাল সকাল বসে পড়লাম ঠাকুরের সামনে একটু পুজো দিতে। ভোগ বানিয়ে তো আর দিইনি, ওই একটু সিন্নিটুকু বানিয়ে দিলাম। আর এখানে আমার শ্বশুরবাড়িতে এসে সিন্নি যেভাবে বানাই দেখেছি না, আমাদের রাম ঠাকুরের সিন্নি কিন্তু একটু আলাদা হয়। কেমন জানেন? এখানকার সিন্নিতে আমি দেখেছি যে আটা দেওয়া হয়ে থাকে, আমাদের রাম ঠাকুর সিন্নিতে কিন্তু আটা দেয় না। সুজি, ময়দা, নারকেল, তারপর দুধ, আর তার সাথে একটু চালের গুঁড়ো। আমরা কিন্তু আটা ব্যবহার করি না। এইভাবে আমাদের রাম ঠাকুরের সিন্নি তৈরি হয়। আর জানেন তো, আমাদের মধ্যে যাদের যাদের বাড়িতে রাম ঠাকুরের দীক্ষিত আছে, প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি বানিয়ে রাম ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়। আমার মাকেও বরাবর দেখে এসেছি প্রত্যেক পূর্ণিমায় ঠাকুরের কাছে সিন্নি বানিয়ে দেয়। আর এই সিন্নি কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এইদিকে দেখুন, আমি ফোনে গুগলে রাম ঠাকুরের পাঁচালি বার করে তারপর পাঁচালি পড়ছি। ওই বলা হয় না, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। আসলে কি বলুন তো, আমার শ্বশুরবাড়িতে তো পাঁচালিটা নিয়ে আসা হয়নি রাম ঠাকুরের, আর সেই জন্য গুগল থেকে বার করেই পড়ে নিলাম। এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, নিচে এসে আমি আজকে খিচুড়ি বসিয়েছি। আজকে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর শাশুড়ি মাকে বলছিলাম যে আজ অক্ষয় তৃতীয়া, একদিকে তো নিরামিষ খাবো, তাই একটু খিচুড়ি বসিয়ে দিই। ওই পুজোর দিনে একটু খিচুড়ি খেতে ভালো লাগে তো। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিকেল নাগাদ আবার বেরিয়ে পড়েছি অক্ষয়া তৃতীয়ার দিন যে একটু পুজো দিয়ে আসি। ওই বাইক দিয়ে আমাদের স্টেশন পর্যন্ত যাব, ওইখানে গাড়িটা রেখে তারপরে আমরা ট্রেনে করে যাব। ও, আপনাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্যামনগর কালীবাড়িতে। চলে এসেছি এখন আমাদের খড়দহ স্টেশনে। খড়দহ থেকে এবার চলে যাব শ্যামনগর। আর আমাদের বাড়ি থেকে শ্যামনগর তো বেশি দূরে না, ওই 4 থেকে 5টা স্টেশন পরেই শ্যামনগর। ট্রেনে ওই দিন ভালোই ভিড় ছিল। ওই দিন বলতে সেরম কিছু না, অফিস থেকে সবার ফেরার টাইম ছিল, তাই ট্রেনেও একটু ভিড় ছিল। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শ্যামনগর স্টেশনে। আর শ্যামনগর স্টেশন থেকে ওই কালীবাড়ি হাঁটা পথে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট হাঁটলেই কালীবাড়িতে পৌঁছে যাওয়া যায়। আর এই শ্যামনগরের কালীবাড়ির কথা অনেকের মুখেই শুনেছি। আমি এখানে আসার পর এই প্রথম আমার যাওয়া। টাবায় তো আগেও গিয়েছিল, কিন্তু আমার জন্য ছিল ফার্স্ট টাইম। সকলের মুখে এই শ্যামনগরের কালীবাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কথাই শুনেছি। আর আপনাদের সামনে মায়ের মূর্তি দর্শন করাতে পারছি না, কেন জানেন? কারণ ওইখানে তো ফটো, ক্যামেরা, ভিডিও এসব কিছুই অ্যালাউ ছিল না। আমি আগে থেকেও জানতাম না, আমি ভেবেছি সুন্দর মায়ের দর্শন করাতে পারবো আপনাদের সাথে, তাই বাইরে থেকে মন্দিরে যতটা পেরেছি ভিডিও করেছি। ভেতরে আর ভিডিও অ্যালাউ ছিল না, তাই আপনাদের সামনে যতটা পেরেছি বাইরে থেকে করেছি, ভেতরে আর দর্শন করাতে পারলাম না। এই মন্দিরটি উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া নামক একটি এলাকায় অবস্থিত, যা এখন শ্যামনগর কালীবাড়ি নামেও পরিচিত। এই মন্দিরের একজন পুরোহিতের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 200 বছর আগে নাকি এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। আর ঠাকুর বংশের কেউ নাকি এই মন্দিরটি স্থাপন করেছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের। আমি তা লোকমুখেই শুনেছি। আর তাও শুনেছি রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বরের কালীবাড়ির আগেও নাকি এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। আর আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।